আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমি মোহাম্মদ সোহাগ মুন্সি, সহকারী শিক্ষক ইংরেজি, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে ক্লজ। ক্লজ যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা অনেকেই ক্লজ বিষয়ে সমস্যার সম্মুখীন হও। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করতে। তো তোমরা শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখবে তোমাদের ক্লজ সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তো চলো দেরি না করে আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করি। তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ক্লজের সংজ্ঞাটা আমি এখানে দিয়েছি, সেটি হচ্ছে ক্লজ হলো এমন একগুচ্ছ ওয়ার্ডস যেখানে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে। লক্ষ্য করো, একটি সাবজেক্ট থাকবে আর একটি ফাইনাইট ভার্ব থাকবে। তো ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু বলে রাখি আমি, সেটি হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কোনটি? যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্বে আরও একটি সংজ্ঞা দিতে পারি, সেটি হচ্ছে ভার্বের রূপ পরিবর্তনের সাথে সাথে যে টেন্স পরিবর্তন হয় সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব। আর রূপ পরিবর্তনের সাথে সাথে যে ভার্বের অর্থের কোনো পরিবর্তন হয় না সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? তো ফাইনাইট ভার্বের আমি একটু একটা উদাহরণ দিয়ে ফেলি তোমাদের সুবিধার জন্য। যেমন আমি লিখি, হি গিভস ফুড টু ইট। খেয়াল করে এখানে এই যে ভার্বটি হি গিভস ফুড টু ইট, ঠিক আরো একটি বাক্য লিখি আমরা, হি gave food to eat। আরো একটি বাক্য লিখি আমরা, হি will give food to eat। এখানে দেখো একটা বিষয়, সেটি হচ্ছে একটি ভার্ব আছে এখানে গিভস, দ্বিতীয়টি হচ্ছে গেভ, তৃতীয়টি হচ্ছে উইল গিভ। তো প্রথম ভার্বটি দেখে আমরা বুঝতে পারছি যে এটি হলো প্রেজেন্ট টেন্সের একটি ভার্ব। দ্বিতীয় যে আমরা ফর্ম পরিবর্তন করেছি এটি হচ্ছে গেভ, এবং এটা আমরা জানি এটা পাস্ট ফর্ম, তাহলে এটি কোন টেন্স নির্দেশ করছে? এটি পাস্ট টেন্সকে নির্দেশ করছে। ঠিক তেমনি তিন নম্বর যে অপশন দেখছি সেটি হচ্ছে উইল গিভ, এটা দ্বারা আমরা বুঝতে পারছি সেটি হলো এটি ফিউচার টেন্সে আছে। তাহলে দেখো আমাদের এই যে ভার্বের ফর্মটা পরিবর্তন করেছি এবং এটা আমাদের টেন্স আমরা চিনতে পারছি এই ভার্বগুলো দেখে, তাহলে এটি হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। এবং দ্বিতীয় আরেকটি জিনিস লক্ষ্য করো, সেটি হচ্ছে টু ইট। টু ইট, টু ইট, আমরা কিন্তু তিনটা বাক্য কিন্তু তিনটা টেন্সে আছে, কিন্তু দেখো এই ভার্বের অর্থের কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, তাহলে দেখো এইখানেও কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এটাতেও কোনো পরিবর্তন হয়নি, তাহলে এইটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার মানে আমরা প্রথমেই বলেছিলাম ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেটি দেখে টেন্স চেনা যায় না সেটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যদি এখানে আমরা এটা থাকতো, এটা দেখে কি কখনো আমাদের টেন্স চেনা সম্ভব হতো? অবশ্যই না। তাহলে এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, তো নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্ব সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হয়ে গেল। তো এই পর্যায়ে আমরা জানবো যে ক্লজের ক্লাসিফিকেশনটি। তো আমরা জানি ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এটাকে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি নাম দিচ্ছি, সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, দুই নম্বর যে ক্লজটি আমরা জানবো সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। বা ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। তিন নম্বর যে ক্লজটি সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই তিনটিকে আমরা পৃথক পৃথক ভাবে আলোচনা করব। তো প্রথমটা বলে রাখি যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীন একটি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে অধীন। মানে এখানে দেখো আমরা ডিপেন্ডেন্ট লিখেছি, ইন্ডিপেন্ডেন্ট হলো স্বাধীন আর ডিপেন্ডেন্ট হচ্ছে অধীন। তাহলে এই দুটো কিন্তু যেটা হচ্ছে স্বাধীন সেটি হলো প্রিন্সিপাল ক্লজ, আর যেটা অধীন সেটি হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, আর প্রত্যেকটা আমি উদাহরণের সাহায্যে দেখাবো, আর কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই দুটো ক্লজ নিয়ে আমরা একটি উদাহরণের সাহায্যে কিন্তু এই দুটো ক্লজের আমরা উদাহরণ দিয়ে মানে ব্যাখ্যা করতে পারি। সেটি হচ্ছে দেখো, দো হি ইজ for
হি ইজ অনেস্ট। ওকে, তোমরা লক্ষ্য করো যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম সেটি হচ্ছে একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট মানে আমরা কি জানি, স্বাধীন জানি। আচ্ছা, তাহলে এখানে দেখো একটি বাক্যের দুটি অংশ আছে এখানে দেখো, রাইট? তো দেখো তো তোমরা এই জিনিসটা পড়ে দেখো, হি ইজ অনেস্ট, এই বাক্যের অর্থ কিন্তু স্বাধীন, তার মানে হচ্ছে সে হয় সৎ, বাক্যের অর্থ কিন্তু পরিপূর্ণ, রাইট? যে ক্লজ বাক্যের অর্থকে পরিপূর্ণ করতে পারে, ঠিক আছে, মানে কারো সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেটি হচ্ছে হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বা এটাকে আমরা কি বলি, প্রিন্সিপাল ক্লজ। তাহলে যে ক্লজ কারো সাহায্য ছাড়াই নিজের অর্থ কারো সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে সেটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যে ক্লজ কারো সাহায্য ছাড়া বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না, মানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তুমি এখানে লক্ষ্য করো, দো হি ইজ পোর, যদিও সে গরিব। এখানে দেখো পরবর্তীতে এই বাক্যটা কিন্তু ক্লিয়ার না, পরিপূর্ণ না, এর পরে কি, যদিও সে গরিব, এর পরে যে কোনো একটি কথা রয়ে গেছে, এই জন্য এটা কিন্তু পরিপূর্ণ না। তাহলে এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, রাইট? আমি এটাকে সংক্ষেপে লিখছি। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ, এটি হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ। দেখো এটি হলো স্বাধীন আর এটি হচ্ছে অধীন। সাবঅর্ডিনেট ক্লজ মনে রাখার আরো একটি সহজ উপায় হচ্ছে এটিতে একটি লিঙ্কার্স থাকে, তাই না? আচ্ছা, আমরা লক্ষ্য করো এখানে, সেটা হচ্ছে এই দো শব্দটা দেখেছো, এটি একটি লিঙ্কার্স। তো এই লিঙ্কার যদি কোনো অংশের সাথে, একটি বাক্যের কোনো অংশের সাথে যুক্ত থাকে, তাহলে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। লিঙ্কার্স হিসেবে আরো কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়, যেমন দেখো আমরা বলতে পারি অ্যাজ, though, although, if, so that, what, which, because, ঠিক আছে? এরকম আরো অনেক লিঙ্কার্স আছে, সেগুলো আমরা পরবর্তী কোনো ক্লাসে আমরা আলোচনা করব। তো মনে রাখো যে এইগুলো হচ্ছে লিঙ্কার্স। এই লিঙ্কার সহযোগী যদি কোনো বাক্য অংশ থাকে তাহলে সেটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং লিঙ্কার্স বাদে যদি কোনো বাক্য অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে হলো প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, তোমরা দেখো আরেকটা বিষয় লক্ষ্য রাখো, যদি কোনো বাক্য থেকে লিঙ্কার্সটা উঠিয়ে নেওয়া হয় তখন সেটি কিন্তু আবার প্রিন্সিপাল ক্লজ হয়ে যায়। দেখো আমরা যদি এটা একটু মুছে ফেলি আমরা, রাইট? এই যে দোটা দিয়েছি, এই দোটাকে যদি আমরা মুছে ফেলি তাহলে দেখবা এটা কি হয়ে যাবে, তখন হি ইজ পোর। তার মানে এই বাক্যটা হচ্ছে পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে কারো সাহায্য ছাড়াই, তাহলে এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। আচ্ছা, তো আমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের মধ্যে পার্থক্য। এবার আমাদের আরো একটি ক্লজ আছে, সেটি হলো কোঅর্ডিনেট ক্লজ, রাইট? কি ক্লজ? 3 নম্বর যে অপশনটা ছিল সেটি হলো কোঅর্ডিনেট ক্লজ, রাইট? আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজ জানতে যেহেতু আমরা আগেই বুঝে নিয়েছি যে প্রিন্সিপাল ক্লজ, তাই না? দুইটি প্রিন্সিপাল ক্লজ যদি একটি কনজাংশন দ্বারা যুক্ত থাকে, যেমন অ্যান্ড, অর, বাট দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটিকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো, রাইট? যেমন আমরা একটা উদাহরণ সাহায্যে লিখি যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তো দেখো হি ইজ পোর এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ, আবার হি ইজ অনেস্ট এটিও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ, কিন্তু এটি কি দ্বারা যুক্ত হয়েছে? একটি কনজাংশন বাট দ্বারা যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে আরো কি কি যুক্ত হতে পারে? অর যুক্ত হতে পারে বা অ্যান্ড যুক্ত হতে পারে। তাহলে অ্যান্ড, অর, বাট এই শব্দগুলো, এই কনজাংশন দ্বারা যদি দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত হয় তাহলে সেটি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো আশা করছি তোমরা এই যে তিনটা ক্লজ, এই তিনটা ক্লজ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা জানবো সেটি হচ্ছে নাউন ক্লজের বিষয়ে আমরা আলোচনা করব, এবং নাউন ক্লজ, নাউন ক্লজ এবং নাউন ফ্রেজ, এই তিনটা বিষয় তোমাদের প্রতি অনেক মানে কনফিউশন থাকে। তো আমি আজকে তোমাদের সকলের সুবিধার্থে এই তিনটা বিষয়কে আমরা খুবই পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিব। তো তোমরা আমাদের ভিডিওর বাকি অংশটা দেখতে থাকো। আশা করছি ক্লজ বিষয়ে তোমাদের কোনো। তো এই পর্যায়ে আমরা নাউন ক্লজ এবং নাউন ফ্রেজের পার্থক্যটা জেনে নিব। তো নাউন ক্লজ এবং নাউন ফ্রেজের পার্থক্য জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে নাউনের
পজিশনটি, মানে নাউনের অবস্থানটা জানতে হবে। আমরা জানি নাউন 5টি স্থানে বসতে পারে, সেটি হচ্ছে 1 নম্বরে দেখো নাউন বসে কি হিসাবে? সাবজেক্ট হিসাবে। 2 নম্বর হচ্ছে অবজেক্ট হিসাবে, রাইট। 3 নম্বর হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে। 4 নম্বর হচ্ছে প্রিপজিশনের পরে। 5 নম্বর হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। ওকে, এই যে নাউনের অবস্থান, তাহলে আমরা এটা কি জানি? নাউনের অবস্থান, রাইট। তাহলে নাউন এই যে 5টি জায়গায় কিন্তু আমরা নাউনকে বসাতে পারি। তো আমরা কিন্তু প্রত্যেকটি আলাদা করব এবং এই যে 5টি রুলস আছে, এই 5টি রুলসের ভিতরে আমরা কিন্তু নাউন ক্লজ এবং নাউন ফ্রেজ ভিতরে তোমাদের যে সমস্যাগুলো আছে সেটিকে আমরা দূর করে ফেলবো। তো চলো প্রথমে আমরা জেনে নিব, সেটি হচ্ছে সাবজেক্ট হিসেবে কিভাবে আমরা নাউন ফ্রেজ এবং নাউন ক্লজের পার্থক্যগুলোকে বের করতে পারি। তো সাবজেক্ট হিসেবে যে বিষয়গুলো লক্ষ্য করো সেটা দেখো, Sajid is known to all। লক্ষ্য করো এটি কি বলেছি আমি? সাবজেক্ট হিসেবে, তাই না? এখানে দেখো এটা ভার্বের আগে কি আছে? সাজিদ। তাহলে এটি হচ্ছে সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে ভার্বের আগে যেটি বসে সেটা বাক্যের প্রথমেই সাবজেক্ট। তাহলে এটি হচ্ছে একটি নাউন। এবার দেখো Sajid's friend is known to all। এই বাক্য দেখো যে এটাকে বলা হচ্ছে আমাদের গ্রুপ অফ ওয়ার্ড, রাইট। গ্রুপ অফ ওয়ার্ডকে সাধারণত আমরা ফ্রেজ বলি। এখানে দেখো সাজিদ's ফ্রেন্ড, এটা কিন্তু একটি গ্রুপ অফ ওয়ার্ড, এই কারণে এটাকে আমরা ফ্রেজ বলি। তো এটা দেখো এটা সাবজেক্ট হিসেবে বসেছে এই গ্রুপ অফ ওয়ার্ডটি, এবং এটা যেহেতু এটা ফ্রেজ তাহলে এটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখানে প্রথমে যে সাবজেক্ট শুধু একটি যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে, সাবজেক্ট হিসেবে যদি একটি সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটি হচ্ছে জাস্ট নাউন। সাবজেক্ট হিসেবে যদি একটি ফ্রেজ থাকে তাহলে সেটি হচ্ছে নাউন ফ্রেজ। এবং 3 নম্বর যে উদাহরণটা দেখবো সেটি হচ্ছে খেয়াল করো এখানে দ্যাট সাজিদ ইজ অনেস্ট ইজ নোন টু অল। এখানে খেয়াল করো যে আমরা যখন আমরা ক্লাসিফিকেশন শিখেছিলাম ক্লজে, তখন আমরা দেখেছিলাম যে একটি মার্কার থাকে, কিসে? বাক্যে একটি মার্কার থাকে, এবং এটা কি হিসাবে আছে? এটি সাবজেক্ট হিসেবে আছে। ঠিক আছে, দ্যাট সাজিদ ইজ অনেস্ট ইজ নোন টু অল। তাহলে দেখো এটি একটি ক্লজ। তো সাবজেক্ট যখন ক্লজ হিসেবে বসে, দেখো এটি একটি ভার্ব এবং এটাই হচ্ছে ক্লজ হিসেবে বসেছে। তো সাবজেক্ট যখন ক্লজ হিসেবে বসে তখন সেটিকে বলা হয় তোমাকে সেটি হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে বুঝতে পারলাম এই যে তিনটেই কিন্তু সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে প্রথমটা দেখো যে একটি ওয়ার্ড যদি সাবজেক্ট হিসেবে যদি সিঙ্গেল ওয়ার্ড বসে তাহলে সেটি হলো শুধু নাউন। যদি একটি সাবজেক্ট হিসেবে একটি ফ্রেজ বসে সেটি হচ্ছে হলো নাউন ফ্রেজ, এবং সাবজেক্ট হিসেবে যদি একটি ক্লজ বসে তাহলে সেটিকে বলছি আমরা নাউন ক্লজ। আচ্ছা, তাহলে সাবজেক্ট হিসেবে নাউনের অবস্থান তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তো চলো এটা আমরা মুছে ফেলি। এরপর যে আমরা জানবো অবজেক্ট হিসাবে নাউনের অবস্থানটি জানবো আমরা হিসাবে, অবজেক্ট হিসাবে। আচ্ছা, আরাফ knows করিম। ওকে, আরাফ নোজ করিম। এখানে দেখো যে এই যে এটা হলো ভার্বের পরে দেখো একটি যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে, ভার্বের পরে যদি একটি সিঙ্গেল অবজেক্ট থাকে সেটি হচ্ছে নাউন, জাস্ট নাউন।
ঠিক তেমনি আরাফ knows করিমস ফ্রেন্ড। তো এখানে দেখো অবজেক্ট হিসেবে যদি একটি, এটাও কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে সাবজেক্ট হিসেবে যদি একটি অবজেক্ট হিসেবে যদি একটি ফ্রেজ থাকে তাহলে সেটি হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। ঠিক তেমনি আমরা আরো একটি যে উদাহরণ সাহায্যে দেখতে পারি, এবার যেটি দেখবো সেটি হচ্ছে তোমার অবজেক্ট হিসেবে কি করে আমরা নাউনের অবস্থানটি ব্যাখ্যা করতে পারি সেটি আমরা দেখব। সেটা হচ্ছে আই নো দ্যাট আরাফ ইজ অনেস্ট। তো লক্ষ্য করো, আই নো দ্যাট আরাফ ইজ অনেস্ট, এই যে দ্যাট আরাফ ইজ অনেস্ট এটি হচ্ছে আই নো দ্যাট আরাফ ইজ অনেস্ট। তাহলে আই নো দ্যাট আরাফ ইজ অনেস্ট এটি হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসেবে যদি একটি ক্লজ বসে তাহলে সেটি হচ্ছে নাউন ক্লজ। তাহলে অবজেক্ট হিসেবে যদি একটি সিঙ্গেল ওয়ার্ড বসে তাহলে সেটি হচ্ছে নাউন। অবজেক্ট হিসেবে যদি একটি ফ্রেজ বসে তাহলে সেটি নাউন ফ্রেজ। অবজেক্ট হিসেবে যদি একটি ক্লজ বসে তাহলে সেটি হচ্ছে নাউন ক্লজ। তো আশা করছি তোমরা অবজেক্ট হিসেবে নাউনের অবস্থানটাও জানতে পেরেছো। এই পর্যায়ে আমরা জানবো কমপ্লিমেন্ট হিসাবে। কমপ্লিমেন্ট হিসাবে নাউনের অবস্থানটা। তো কমপ্লিমেন্টটা আমরা কিভাবে চিনব? সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সেটিকেই আমরা কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। যেমন হি ইজ কাজল। ওকে, হি ইজ কাজল। তো এখানে লক্ষ্য করো, হি এবং কাজল দুজন কিন্তু একই ব্যক্তি, সে হয় কাজল। তাহলে এই একই ব্যক্তি, তাহলে এই যে কাজলটা এটা হচ্ছে তোমার এটা হচ্ছে নাউন হিসেবে কাজ করেছে। ঠিক আছে, তাহলে এটি একটি কমপ্লিমেন্ট এবং এটি নাউন হিসেবে কাজ করেছে। তাহলে এবার আমরা দ্বিতীয়টি লিখি, হি ইজ কাজলস ফ্রেন্ড। তাহলে দেখো এটি একটি ফ্রেজ, তাহলে এটিকে আমরা কি বলবো? এটা ফ্রেজ এবং এটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে এটি হচ্ছে হলো নাউন ফ্রেজ। ঠিক তেমনি আমরা এবার আরো একটি উদাহরণ দেখব, সেটি হচ্ছে the matter is that he has got a plus। তো দেখো এখানেও কিন্তু তোমার কমপ্লিমেন্ট হিসেবে যদি একটি ক্লজ বসে তাহলে সেটিকে আমরা কি বলতেছি? নাউন ক্লজ। আশা করছি তোমরা এখানেও বুঝতে পেরেছো যে কমপ্লিমেন্ট হিসেবে যদি আমরা দেখব নাউনের অ্যাপোজিশন হিসেবে কিভাবে নাউনের অবস্থানটা আমরা নির্ণয় করতে পারি। তো দেখো এখানে হি কাজল হ্যাজ গট জিপিএ 5। তো এখানে লক্ষ্য করো যে এই যে দেখো দুটি কমার মাঝখানে কাজলকে বসানো হয়েছে এবং এটি অ্যাপোজিটিভ হিসেবে কাজ করেছে। সেটি হচ্ছে সাবজেক্টকে কোয়ালিফাই করে, সেটি হলো অ্যাপোজিটিভ। তো দেখো এখানে হি কাজল হ্যাজ গট জিপিএ 5। তাহলে দেখো দুটি কমার মাঝে যদি একটি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটি নাউন। হি কাজলস ফ্রেন্ড হ্যাজ গট জিপিএ 5। তাহলে দুটি কমার মাঝে যদি একটি ফ্রেজ থাকে তাহলে সেটি নাউন ফ্রেজ, এবং দুটি কমার মাঝে যদি একটি ক্লজ থাকে সেটি হচ্ছে নাউন ক্লজ। এবং কি করে বুঝবো? দ্য নিউজ দ্যাট হি হ্যাজ গট জিপিএ 5 ইজ ট্রু। দেখো তাহলে এটি অপোজিটিভ হিসেবে বসেছে, তাহলে এটি একটি নাউন ক্লজ। তো আশা করছি তোমরা নাউন ইন অ্যাপোজিশনের অবস্থানটাও বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো লাস্ট অন, সেটি হচ্ছে নাউনের পজিশন, সেটি হলো প্রিপজিশনের পরে। প্রিপজিশনের পরে তোমরা একটু দেখি, দেখো যে হি
depends on লাকি, হি ডিপেন্ডস অন লাকি। এখানে লক্ষ্য করো তোমরা, এখানে একটি প্রিপজিশন অন এবং তারপরে একটি নাউন আছে, সেটি হচ্ছে হলো এটা বলতে পারি আমরা যে প্রিপজিশনের পর অবজেক্ট হিসেবে, রাইট? তাহলে এখানে দেখো এটি একটি নাউন, তাহলে প্রিপজিশনের পরে যদি একটি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটি নাউন। হি ডিপেন্ডস অন লাকিস ফ্রেন্ড। এই লাকিস ফ্রেন্ডটাও কিন্তু এটি কি হিসেবে বসেছে, একটি ফ্রেজ হিসেবে, তাহলে এটি হচ্ছে হলো নাউন ফ্রেজ এবং যেটি একটি গ্রুপ অফ ওয়ার্ডস। আচ্ছা, 3 নম্বর দেখবো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ হোয়াট Kajol is said. What Kajol is said, এখানে দেখো এখানে প্রিপজিশন আছে এবং তারপরে একটি ক্লজ আছে এবং এটা যে ক্লজ আমরা কিভাবে বুঝতে পারি সেটা কি জানো? সেটি হচ্ছে দেখো এখানে দেখো একটি নাউন আছে, এখানে একটি কি আছে, ভার্ব আছে এবং এখানে বাক্যাংশটি ধরলাম হোয়াট কাজল এবং দেখো এখানে একটি মার্কার্স আছে, সেটি হচ্ছে তাহলে এই যেহেতু আমরা একটা ফিনাইল ভার্ব পাচ্ছি এবং এখানে একটি ফিনাইল ভার্ব, যেটা এটাকে ফিনাইল ভার্ব এবং একটি নাউন, তাহলে যে বাক্যে আমরা একটি ফিনাইল ভার্ব পাই, একটি নাউন পাই এবং এখানে দেখো একটি অ্যাপোজিটিভ আছে, তাহলে সেটি একটি তোমার ফিনাইল ভার্ব, সেটি এই বাক্যটি হলো একটি ক্লজ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, সেটি হচ্ছে যে প্রিপজিশনের পর যদি একটি সিঙ্গেল ওয়ার্ড থাকে সেটি নাউন, যদি একটি ফ্রেজ থাকে তাহলে সেটি নাউন ফ্রেজ এবং যদি একটি ক্লজ থাকে তাহলে সেটি হচ্ছে নাউন ক্লজ। তো নাউনের যে 5টি অবস্থান তোমরা আশা করছি সেটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা আলোচনা করব কিভাবে নাউন ফ্রেজ তো হয়ে গেল, অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আমরা আলোচনা করব এবং তারপর অ্যাডজেক্টিভ ফ্রেজটা আলোচনা করব এবং তোমরা খুব সহজে কিন্তু। তো আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের যখন নতুন একটি বিষয় নিয়ে হাজির হব, তার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যদি একটু সাবস্ক্রাইব অলরেডি করে ফেলো তাহলে তোমাদের জন্য অবশ্যই ধন্যবাদ। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমাদের প্রশ্নগুলো জানাও আমাকে, এবং তোমরা কোন কোন বিষয়ে ক্লাস চাও সেই বিষয়ে আমি চেষ্টা করবো ক্লাস নিতে, তোমরা সেটিও তোমরা কমেন্ট বক্সে জানাও। এবং তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।